হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার প্রথম ইউরোপ যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি ইউরোপে গিয়েছিলাম, প্রথম প্যারিস গিয়েছিলাম। প্যারিস, তার সাথে গিয়েছিলাম বেলজিয়াম আর জার্মানি। তো আমি আমার মাকে নিয়ে প্যারিস গিয়েছিলাম। এইটা হচ্ছে প্যারিস এয়ারপোর্ট। আমাদের প্যারিস এয়ারপোর্টে আমাদের সব কিছু লাগেজ আমরা ক্যারি করে কালেক্ট করে নিয়েছি, করে আমরা জাস্ট ওয়েট করছিলাম আমাদের বাসের জন্যে, যে বাসটা আমাদের হোটেলে নিয়ে যাবে। তো আমরা এটা বিশাল বড় এয়ারপোর্ট। আর সব থেকে হচ্ছে এখানকার খুব ইনফরমেটিভ, আর এরা খুব হেল্পফুল, খুব কোঅপারেটিভ। আচ্ছা, দেখো একটা জিনিস, প্যারিসের কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিংয়ের কালারটা দেখো। এইটা হচ্ছে ওল্ড প্যারিস। ওল্ড প্যারিসের বিল্ডিংগুলো সব এইরকম কালারের, একটু আইভরি কালার, এই ধরনের। দেখছো সব বিল্ডিং সেম কালারের। এটা হচ্ছে ওল্ড প্যারিস। যখন পরে আমি আইফেল টাওয়ার থেকে তোমাদের দেখাবো, দেখবে ওল্ড প্যারিসের কালারটা পুরো এরকম। অন্য কোনো কালার দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার সেম, দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার সেম। আর অবশ্যই তো পেভমেন্টটা দেখো কতটা চওড়া, আর পেভমেন্টে ওদের ফুলের বাগান করা আছে, যেটা আমরা আমাদের দেশে ভাবতেই পারি না, কিন্তু ওখানে এটা খুব কমন। বিশেষ করে ইউরোপের লোকজন কিন্তু খুব ফুলের বাগান ভালোবাসে। এইটা হচ্ছে প্যারিসের মেট্রো। আমরা মেট্রোতেই উঠেছিলাম। সেদিনকে আমরা মেট্রোতে উঠেছিলাম, আমরা যাচ্ছি লুভর মিউজিয়াম। সেদিন আকাশটা কিন্তু ভীষণ মেঘলা ছিল, খুবই গ্লুমি। যাই হোক, গ্লুমি হলেও কিছু করার নেই, আমাদের তো বেড়ানোর দিন। আমাদের যেহেতু বেড়ানোর ভেতরে রয়েছে, ওই আকাশের গ্লুমি মেঘলা হলেও আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। আর এই সময় ওয়েদারটা খুব ভালো। এইটা হচ্ছে লুভর মিউজিয়ামের বাইরেটা। তো এই সময় ওয়েদারটা ভীষণ ভালো। ওয়েদারটা কারণ মে জুন হচ্ছে ইউরোপে বেড়াতে যাওয়ার হচ্ছে বেস্ট টাইম বলতে পারো, সিজন টাইম। এই সময় পিক সিজন থাকে, কারণ বরফের পরেই হচ্ছে এই সময়টা সারা বিশ্ব থেকে লোকজন এইখানে বেড়াতে আসে। লুভর মিউজিয়ামের বাড়িটা দেখে বুঝতেই পারছো কতটা বড় এরিয়া জুড়ে লুভর মিউজিয়াম রয়েছে। আর এই মিউজিয়ামটার সামনে একটা গ্লাস পিরামিড আছে। আমাদের যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমরা অনলাইন টিকিট করিনি, গিয়ে আমাদের টিকিট করতে হয়েছিল, এবং সেটা বিশাল লাইন। তো তোমাদের আমি অ্যাডভাইস করবো, যারা বেড়াতে যাবে তারা যেন অবশ্যই অনলাইন টিকিট করো। এইটা হচ্ছে মিউজিয়ামের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ স্ট্যাচুস রয়েছে, নানা রকমের স্ট্যাচুস। কিন্তু লুভর মিউজিয়ামের যেটা সবাই যায় কী জন্য, সেটা হচ্ছে মোনালিসার ছবিটা দেখতে যাওয়ার জন্য। লিওনার্দো দা ভিঞ্চি যে মোনালিসা পেন্টিং করেছিলেন, সেই পেন্টিংটা দেখার জন্য কিন্তু মিউজিয়ামের মারাত্মক ভিড় থাকে। এবং মিউজিয়ামের এন্ট্রি থেকেই অ্যারো দেওয়া আছে মোনালিসা বলে। ওই অ্যারোটা ধরে এগিয়ে গেলেই মোনালিসার রুমে পৌঁছে যাওয়া যাবে। মোনালিসার রুমটা সিঁড়ি দিয়ে উঠে মোনালিসার রুম। আর অন্যান্য জায়গায় রয়েছে এই স্ট্যাচুসগুলো, বিভিন্ন জায়গার স্ট্যাচুস আছে। আমি স্ট্যাচুগুলো নিয়ে ডিটেলস বলছি না, সেটা বলতে গেলে বিরাট বড় ভিডিও হয়ে যাবে। তো এই স্ট্যাচুসগুলো দেখে, এই যে দেখছো, এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাচ্ছি আমি। এগিয়ে গেলে হচ্ছে মোনালিসার প্যাভিলিয়ন। তো ওই রুমটাতে শুধুমাত্র মোনালিসার ছবিটাই আছে। তাহলে বুঝতেই পারছো যে মোনালিসার ছবিটা কতটা স্পেশাল। এবং মোনালিসার ছবি দেখতে দেখার জন্যই প্রচুর মানুষজন কিন্তু লুভর মিউজিয়াম আসে। লুভর মিউজিয়াম কিন্তু অন্য আরও অনেক কিছু রয়েছে, আরও প্রচুর পেন্টিং আছে, প্রচুর স্ট্যাচুস, অনেক কিছু রয়েছে দেখার। এবং এই মিউজিয়ামটা দেখার জন্য পুরো একটা গোটা দিন কিন্তু তোমাদের লাগবে। ওই একটুখানি দেখে চলে আসে। এই হচ্ছে মোনালিসার সেই পেন্টিং। ওখানে মোবাইল অ্যালাউ করে, ওই জন্য আমি ফটোগ্রাফি করতে পেরেছি। দেখতে পাচ্ছ রুমের মধ্যে একটা পোর্শনে হচ্ছে এই একটা সিকিউরিটি গার্ড একদিকে বসে আছে, আর এই ওয়ালের ওপরে ছবিটা রয়েছে। ছবির সামনে একটা জাস্ট স্লাইট ব্যারিকেড করা। এবার ব্যারিকেডের সামনে থেকে তোমরা এই ছবিটা পিকচার তুলতে পারবে। এই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার ফটো তুলছে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার খুব দেখার ইচ্ছে ছিল যে সত্যি যেদিকে যাব সেদিকে কি মোনালিসা হাসে। এই পিকচারটার লিওনার্দো দা ভিঞ্চির যে ড্রয়িং করা এই পিকচারটার এটাই স্পেশালিটি ছিল যে যেদিকে যাবে সেদিকে। এখানটা কিন্তু খুব ভিড় ছিল, যার জন্য আমার হাত কেঁপে গেছে, ছবি আমি সেভাবে ভালো করে তুলতে পারিনি। দেখো, আমি এক একটা অ্যাঙ্গেল থেকে একটু তোলার চেষ্টা করেছিলাম, যে প্রত্যেকটা অ্যাঙ্গেল
দিয়ে গেলে তা কি একই রকম লাগে? হ্যাঁ, আমি সেই জিনিসটা ফিল করেছি। এই যে আমি ঘুরে যাচ্ছি, আমি যখন ডান দিকের কোণে সেদিকে যখন দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছে হ্যাঁ মোনালিসা আমার দিকে তাকিয়ে আছে, আবার সামনে যখন রয়েছি তখন মনে হচ্ছে মোনালিসা সত্যি সামনাসামনি তাকিয়ে আছে, আবার যখন আমি ঘুরে গিয়ে বাঁ দিকের কোণে যাচ্ছি তখনও কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ মোনালিসা আমার দিকেই তাকিয়ে আছে। তো এইটাই হচ্ছে ছবির বিশেষত্ব। এবং যুগ যুগ ধরে এই ছবি মধ্যযুগে লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। বাট এই যে দেখো আমি ওই প্রান্ত থেকে এই দিকে চলে এলাম, এবার ভিড়টা দেখে বুঝতেই পারছো মোনালিসার ছবির সামনে কতটা ভিড় রয়েছে। অন্যান্য জায়গায় কিন্তু এত ভিড় নেই, এই মিউজিয়ামেই হচ্ছে মানে মিউজিয়ামের এই প্যাভিলিয়নটা, এই রুমটাতেই মেনলি হচ্ছে ভীষণ রকমের ভিড়। তো এটা ঠিকই যে সত্যি তুমি যেদিকে যাবে মোনালিসার চোখ যেন মনে হবে তোমার দিকেই তাকিয়ে আছে। দেখো সিলিংয়ের পেন্টিংগুলো, অসাধারণ পেন্টিং যেগুলো সিলিংয়ে রয়েছে। তাই বললাম যে এই মিউজিয়াম দেখতে গেলে গোটা একটা দিন লাগে। আর এই যে এখন যেমন একটু ফাঁকা হয়ে গেছে, আমি এই জন্য এইখানটাতে দাঁড়িয়ে মোনালিসার ছবিটা তুলতে পেরেছি। এইটা হচ্ছে লুভ্রে মিউজিয়ামের বাইরেটা। পুরো মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সাথে জল অবশ্যই রাখবে, কারণ এত বড় এরিয়া, আর মানে হাঁটতে হাঁটতে বসার জায়গা আছে, বাট টায়ার্ড তুমি ফিল করবেই করবে। তো আমরাও বেরিয়ে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নেওয়া ছাড়া উপায় ছিল না। ভীষণ কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে কষ্ট হচ্ছিল। মানে এমনি আমরা খুবই বেড়াতে ভালোবাসি, বেড়াতে এসেছি, কিন্তু মিউজিয়ামে এত কিছু দেখার আর একটা জায়গা থেকে একটা জায়গা এতটা হাঁটার, তো সেইটা করতে গিয়ে কিন্তু বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। এইবার এই মিউজিয়ামের এই বাইরেটা, এটা হচ্ছে লুভ্রে মিউজিয়ামের ঠিক বাইরেটা খুব সুন্দর গার্ডেন করা রয়েছে। আর গার্ডেনের আরেকটা পাশে নানা রকম অ্যাক্টিভিটিসও হচ্ছে, মানে নানা রকম, কেউ হয়তো গান শোনাচ্ছে, কেউ অদ্ভুতভাবে খেলা দেখাচ্ছে। তো এইভাবে ওরা পয়সা মানে ইনকাম করছে। তা যারা দাঁড়িয়ে যাচ্ছে গান শুনছে তারা কিছু আর কি মানি ওখানে দিচ্ছে, এইভাবে ওখানে চলছে। যদি কিছু খাবার যদি নিয়ে আসো তাহলে বাইরে এরকম বসে খেতে পারো, বাট মেনলি মিউজিয়ামের মধ্যে কোনো ফুড অ্যালাউ না। এইটা হচ্ছে মিউজিয়ামের বাইরের গেটটা। এই দেখো এই ছেলেটি এখানে ওই পায়ের নানা রকম আর কি কারুকাজ করছে, খাটখাট করে আওয়াজ হচ্ছে, সেইটাই দেখছি। অনেকেই স্টেপিংসগুলো দেখে ন্যাচারালি তাকে কিছু আর কি দিচ্ছে। তো এইরকমই বাইরেটা বেশ ভালোই লাগে। আর ওয়েদারটা যেহেতু ক্লাউডি ছিল আমারও ভালো লেগেছিল। বাইরে বেশ মানুষজন দেখছে, সবাই বসে রয়েছে। তো আর একটা কথা যেটা প্যারিস বেড়াতে গিয়ে মানে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা আমি বলে দিই, আমাকেও যেটা সকলে বলে দিয়েছিল, প্যারিসে কিন্তু ভীষণ পিক পকেট আছে, স্ন্যাচার্স আছে, সেই জন্য খুব সাবধান। এটা হচ্ছে একদম সামনেটা, হ্যাঁ মিউজিয়ামের সামনেটা, পুরো মেন গেট, যেটা মিউজিয়ামের সামনে মেন গেটটা। তো এবার ওখানে কিন্তু প্রচুর স্ন্যাচার্স এবং পিকপকেট আছে। ইউরোপ বলে ভেবো না যে আরে এটা তো ইউরোপে আবার কি, হ্যাঁ ইউরোপেই কিন্তু বেশিরভাগ রাস্তা জমজমাট, যেখানে খুব কনজেস্টেড সেখানে কিন্তু চোরের আধিক্য খুব বেশি। সেই জন্য নিজের পার্স, মোবাইল, পাসপোর্ট ভীষণ 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 সাবধানে রাখতে হবে। এবার আমরা আইফেল টাওয়ারে এলাম। আইফেল টাওয়ারটা খুব দূরে নয়, তো আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছ, এখানেও বেশ ভালোই ভিড়, তবে এখানে আমাদের টিকিট আগে থেকে করা ছিল। আইফেল টাওয়ারের অনেকগুলো সেগমেন্ট আছে, লিফটে করে ওপরে উঠতে হয়। তো আমরা এখন ওপরে উঠছি, এই যে লিফটে করে আমরা ওপরে উঠছি, এইগুলোর এক একটা সেগমেন্টের জন্য এক এক রকমের টিকিট রয়েছে। তো আমাদের মানে আমরা একদম হাই সেগমেন্টেই যাব, আমরা সেইভাবেই টিকিটটা করেছিলাম। তো এই আইফেল টাওয়ার সম্বন্ধে তো আমার নতুন করে কিছু বলার নেই, তোমরা সকলেই জানো। তো যাই হোক, এই আইফেল টাওয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে লোকজন প্যারিস বেড়াতে এলে আইফেল টাওয়ার তো আসবেই আসবে, আর ওদিকে তোমার লুভ্রে মিউজিয়াম যাবে আর কি। এই দুটো জায়গা হচ্ছে একদম মাস্ট ভিজিট, কারণ আইফেল টাওয়ার একটা পৃথিবীর মানে একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। আর আইফেল টাওয়ার এমনভাবে তৈরি করা হয়েছে সেটা মানে দেখতে গেলেই মনে হয় যে কি করে সম্ভব হয়েছিল এই রকম সুন্দরভাবে এত উঁচু একটা টাওয়ার বানানো, এবং সেই টাওয়ারের মধ্যে এত সুন্দর একটা এলিভেটরের সিস্টেম। এই যে এলিভেটর করে আমরা উপরে উঠে যাচ্ছি, লোকজন বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে। আবার আমরা এখানে এসে অল্প অল্প একটু বৃষ্টি পেলাম, মানে টুপটাপ করে একটু বৃষ্টি পড়ছিল। এবার দেখো ওই টাওয়ার থেকে পুরো প্যারিসকে কত সুন্দর দেখতে লাগে।
হ্যাঁ, আইফেল টাওয়ারের ওপর থেকে প্যারিসকে অসাধারণ সুন্দর লাগে, মানে একদম ছবির মতন। এমনি প্যারিস শহরটা ছবির মতন, কারণ একদিকে শহর, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, তো খুবই সুন্দর দেখতে। সেই দৃশ্যটা টাওয়ারের ওপর থেকে আরও অপূর্ব দেখতে লাগে। মেঘলা দিন ছিল বলে অতটা ভালো ফটোগ্রাফি করতে পারিনি। তো একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই ছবিটা দেখে, যে দেখো সবই কিন্তু ইয়েলোইশ কালার। এইটা হচ্ছে ওল্ড প্যারিসের বিল্ডিংস। তো ওই মাঝখান দিয়ে রিভার বয়ে গেছে, আর দুপাশে হচ্ছে দেখো সব বিল্ডিং কিন্তু ইয়েলোইশ কালারের, মানে একটা ইয়েলো বলতে ক্রিম, ওই আইভরি কালার বলতে পারো, এরকম আইভরি হোয়াইট এরকম টাইপের কালারের কিন্তু প্রত্যেকটা বিল্ডিং ওই রকম কালারের। যাই হোক, এটা মেঘলা দিন বলে অতটা ভালো ছবি ওঠেনি, কিন্তু আমি যা চোখে দেখেছি তা হয়তো ছবিতে কিছুই আমি দেখাতে পারলাম না। এবার আমরা এলিভেটর থেকে নামছি। তো টাওয়ারে, আইফেল টাওয়ারের ওপরে যে ডিফারেন্ট সেগমেন্ট আছে সেখানে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ বেশ জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। তা আমরা তারপরে নিচে নামলাম, এই যে এলিভেটর করে আমরা তখন নিচে নামছি। এইবার একটা কথা বলার, সেটা হচ্ছে যে প্যারিস বেড়াতে গিয়ে তোমরা অবশ্যই রিভার ক্রুজ করবে, এবং রিভার ক্রুজ করে আইফেল টাওয়ার দেখবে। এইটার টাইমিংটা মেনলি রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে হয়। সেটা অপূর্ব সুন্দর দেখতে, কারণ ওই আইফেল টাওয়ারে তখন লাইটটা দেওয়া হয় এবং লাইটটা জ্বলে, এবং ওইটা রিভার ক্রুজ করে দেখতে মানে অদ্ভুত সুন্দর লাগে। ওটা অবশ্যই তোমরা করো। আমার এইটা করা হয়নি, কারণ আমাদের এমনভাবেই শিডিউল, মানে প্যাক প্রোগ্রাম ছিল যে আমাদের পক্ষে সন্ধেবেলা আর আমরা ফিরতে পারিনি, তো সেই জন্য আমার এটা করা হয়নি। বাট তোমরা কিন্তু অবশ্যই রিভার ক্রুজ করে আইফেল টাওয়ারের লাইটনিংটা দেখো, কেন আইফেল টাওয়ারের লাইটনিংটা দেখার মতো। এছাড়া প্যারিসের আরও অন্যান্য কিছু বিল্ডিংস ছিল যেগুলো খুব সুন্দর দেখার মতন, সেইগুলো আমরা বেড়ালাম। দেখতেই পাচ্ছ প্যারিসের রাস্তা কত সুন্দর, আর বিল্ডিংগুলো তো দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে রয়েছে। আর ওখানে হ্যাঁ, প্যারিসে তো খাবার অবশ্যই দুর্দান্ত, মানে ফ্রেঞ্চ কুইজিন তো বিখ্যাত। আমরা পরে ওখানে কদিন থেকে আমরা তারপরে এসেছিলাম বেলজিয়ামে। এটা হচ্ছে বেলজিয়াম আসার পথে মিনি ইউরোপ। প্যারিস থেকে বেলজিয়াম আসার পথে রাস্তায় পড়বে অ্যাটোমিয়াম, আর অ্যাটোমিয়ামের সাথেই রয়েছে লাগোয়া মিনি ইউরোপ। মিনি ইউরোপটা খুব সুন্দর। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু এই পার্কের মধ্যে ঢুকলে তোমার ইউরোপের সব বিল্ডিংগুলো দেখা হয়ে যাবে। দেখো এই হচ্ছে রাস্তা, একদম সে মনে হবে তুমি যেন ফেয়ারি ল্যান্ডে ঢুকেছো। ফেয়ারি ল্যান্ডের মধ্যে ঢুকে এবার ছোট ছোটোভাবে ক্যাসেলগুলো করা, যতগুলো ক্যাসেল আছে, তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ চার্চ আছে, তারপর যত আর্কিটেকচার, ইউরোপের যে ফেমাস আর্কিটেকচার, মানে ইউরোপ বলতে কিন্তু ইংল্যান্ড, তোমার ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সব জায়গাগুলোকেই নিয়ে করা হয়েছে। সব জায়গারই ফেমাস বিল্ডিংগুলোকে এই পার্কে রাখা হয়েছে, এবং এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মিনি ইউরোপ। আমাদের এই মিনি ইউরোপ ঘুরতে কিন্তু বেশ ভালো লাগলো, কারণ আমরা তখন প্যারিস থেকে বেলজিয়াম আসছিলাম, তো ন্যাচারালি উই ওয়ার কোয়াইট টায়ার্ড। অতটা টায়ার্ড থেকে এই মিনি ইউরোপে এসে একটা বেশ রিফ্রেশমেন্ট হলো। এখানে খাবারেরও ব্যবস্থা আছে, আর এইখানে বাচ্চারা খুব এনজয় করবে, কেন বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে, ভীষণ ভালো। আর ফটোগ্রাফির জন্য অসাধারণ স্পট। বড়রা এবং ছোটরা দুটো দলই ফটোগ্রাফি করতে করতে টায়ার্ড হয়ে যাবে, কারণ মিনি ইউরোপে হচ্ছে মানে এক সে এক বারকার হ্যায়। দেখে বুঝতেই পারছো এই যে ফটোগ্রাফির জন্য কত সুন্দর জায়গা। আর এর পেছনেই রয়েছে অ্যাটোমিয়ামের সামনেও ছবি তোলা যায়। সব মিলিয়ে মিনি ইউরোপ আমার খুব ভালো লেগেছে। এইটা হচ্ছে অ্যাটোমিয়াম, দেখো অ্যাটোমিয়ামের ঠিক পাশে সামনেই হচ্ছে মিনি ইউরোপ, এই হচ্ছে অ্যাটোমিয়াম। এরপর আমরা গেলাম বেলজিয়ামের স্কোয়ারে। এই হচ্ছে স্কোয়ার, যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ চকলেটস পাওয়া যায়। এটা হচ্ছে খুব বিখ্যাত একটা জায়গা, যেখানে বেলজিয়ামের বিখ্যাত বেলজিয়ান চকলেট আর ওয়াফলস প্রচুর দোকান আছে।
তোমরা কিনে শেষ করতে পারবে না। এইখান দিয়ে এই যে গলিটা চলে গেছে, এই রাস্তাগুলোর ভেতর দিয়ে প্রচুর দোকান। সেখানে তোমরা চকলেটের সব রকম চকলেট, নানা রকম বেলজিয়াম, বিশেষ করে ওই ট্রাফলস, বেলজিয়ান চকলেট, মানে সব কিছু এখানে দারুণ পাবে। আর একটা যেটা স্কোয়ারের খুব ভালো, সেটা হচ্ছে তোমরা জাস্ট বসে থাকো আর সময় কেটে যাবে নানা জনের নানা রকম অ্যাক্টিভিটি দেখতে দেখতে। নানা রকম এখানে সকলে নানা রকম অ্যাক্টিভিটি করে। এরপরে আমি জার্মানির কোলন ক্যাথেড্রালে গিয়েছিলাম। এই হচ্ছে কোলন ক্যাথেড্রাল। তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা বিখ্যাত জায়গা। তোমরা জানো জার্মানিতে গেলে কোলন ক্যাথেড্রাল হচ্ছে মাস্ট ওয়াচ। প্রচুর ভিড় হয়, সকাল থেকে প্রচুর ভিড়। আমরা যখন পৌঁছেছিলাম তখনও মানে বেশ সকালবেলায়, কিন্তু প্রচুর লোকের ভিড়, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। হ্যাঁ, এখানে একটা হচ্ছে তুমি ভেতরে মোবাইল নিয়ে যেতে পারো, ক্যামেরা ভেতরে অ্যালাও, তুমি ভেতরের ছবি তুলতে পারো, কোনো রকম কোনো প্রহিবিশন নেই। এবং ক্যাথেড্রালের যা আর্কিটেকচার, এত সুন্দর ডিজাইন, অত বছর আগে বানানো কিন্তু এখনও ওয়েল মেনটেন্ড, কত সুন্দর করে রেখে দিয়েছে, এইটা দেখার মতন। এই আর্কিটেকচার সত্যি অসাধারণ। তোমরা জার্মানি গেলে অবশ্যই কিন্তু কোলন ক্যাথেড্রাল ভিজিট করো। এই কোলন ক্যাথেড্রাল হচ্ছে ঠিক কোলন রিভারের পাশে। আর কোলন নামটা তোমাদের চেনা লাগছে নিশ্চয়ই। এখানে ওডি কোলন, যেটা তোমরা খুবই মানে আমরা সকলেই আর কি ওডি কোলন জানি। তো ওডি কোলনের এইখানে কিন্তু ফার্স্ট শুরু হয়েছিল, এখানেই স্টার্ট। ম্যাকডোনাল্ডের এখানে ফার্স্ট মানে বিশাল বড় একটা স্টোর আছে। আর এই হচ্ছে তোমার কোলন ক্যাথেড্রাল। তো এই কোলন ক্যাথেড্রালটা সত্যি অপূর্ব দেখতে। তোমরা কিন্তু জার্মানি এলে অবশ্যই এই কোলন ক্যাথেড্রাল মানে বেড়াতে এসো। এরপর হচ্ছে এই ক্যাথেড্রালের আরেকটা ব্যাপার, এই ক্যাথেড্রালের একটা পোর্শনে মেনলি মার্কেট বসে এবং সেখানে তুমি ডিফারেন্ট কাইন্ডস অফ সুভেনিয়ার্স কিনতে পারবে যথেষ্ট কম দামে। বাড়ির জন্য তো কিছু আমাদের গিফট টোকেন নিয়ে যেতেই লাগে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিনে নিতে পারো। এই ক্যাথেড্রালে আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনকে একটা কোনো প্রোগ্রাম ছিল। আর এই দেখতে পাচ্ছ এই ক্যাথেড্রালের পাশের এই এরিয়াটা হচ্ছে বসার জায়গা। তুমি মন ভরে ফটোগ্রাফি করো আর বসেও থাকতে পারো, সারাদিন কাটিয়ে দেওয়া যায়। এই সুন্দর জল এই যে রয়েছে, আর কত লোকজন দেখো এখানে বসে রয়েছে। এখানে মানে খুব সুন্দর টাইম স্পেন্ডের দারুণ জায়গা। প্রচুর ফুডের দোকান রয়েছে। এটা একটা মানে এক কথায় এটা একটা দারুণ সময় কাটানোর একটা দুর্দান্ত জায়গা আমি দেখলাম আর কি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আমি নানা দেশ ঘুরেছি, যতটা পেরেছি ভিডিও করেছি। কিছু কিছু জায়গায় হয়তো ভিডিও করিনি, বাট আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব যাতে তোমাদের পরবর্তীকালে এই জায়গাগুলো বেড়াতে গিয়ে কোনো অসুবিধে না হয়। জার্মানির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। তোমার পাসপোর্ট, তোমার সব কিছু কিন্তু খুব খেয়াল করে রাখবে। আজকের মতো এখানে টাটা।